হাই প্রিয় যারা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমি আছি, ভালোই আছি। কাশিটা এখনো আছে, একটু খুসখুস কাশি, তো ঠিক হয়ে যাবে আশা করি। তোমরা একটু জয়েন করো। আজকে আমরা নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, আমরা তিনটা লেকচারের মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের ক্লাসটি শেষ করব, ঠিক আছে? তো সবাই যুক্ত হও। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন একটু হলেই তোমার মানে সচেতন হলেই দেখা যাচ্ছে যে এখানে 50% মার্ক এমনি পাওয়া যায়। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন যদি তুমি নাও পড়ো, বিগত সালেরগুলো যদি দেখে যাও আর যদি একটু কমন সেন্সকে কাজে লাগাও, 5-6টা এমনি পারবা। আর একটু সিরিয়াস হইলে তোমার 7-8টা 9টা, হ্যাঁ, এরকম কমন পারবা, ঠিক আছে? ওকে, সো বুঝতে হবে জিনিসগুলো। যদি জিনিসগুলো যদি বোঝো, টার্মগুলো যদি বোঝো, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করব। সবাইকে একটু ডাক দাও। হ্যাঁ, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, তাই না? নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, এটা হচ্ছে, তোমরা জানো যে 2012 সালে সরকার একটা জাতীয় শুদ্ধাচার কৌশল কি করেছে, মানে প্রণয়ন করেছে, যার মাধ্যমে তোমার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতির প্রবণতা যাতে না থাকে, তাদেরকে নীতি নৈতিকতাগুলো শিক্ষা দেওয়ার জন্য মূলত শুদ্ধাচার কৌশলটা প্রণয়ন করেছে, ঠিক আছে? তো বিসিএস এর এই সিলেবাসটা অন্তর্ভুক্ত করার, বিসিএস এর সিলেবাসে এই টপিকটা অন্তর্ভুক্ত করার কারণটা এটাই আর কি, যাতে করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে। বুঝতে পারছো? কারণ দুর্নীতি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়। সুশাসন কখনোই থাকবে না যদি দুর্নীতি থাকে। যে সমাজ দুর্নীতি মুক্ত নয়, সে সমাজে কখনোই সুশাসন কায়েম করা সম্ভব নয়। আর এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এর লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। বুঝতে পারছো? যে আইনের শাসন যদি না থাকে তাহলে সেখানে কিন্তু সুশাসন থাকবে না। সো দুর্নীতিটা হচ্ছে অন্যতম একটা প্রধান অন্তরায় হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। যাই হোক, আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। আলোচনা বেশি, লেখা কম, বুঝতে হবে জিনিসগুলো, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে হেডিং দাও। আমাদের টপিকটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ। টপিকটা হেডিং দাও, মূল্যবোধ ও সুশাসন। দেখো তিনটা টার্ম এখানে, সুশাসন। নৈতিকতা, মূল্যবোধ ও কি বলতো, সুশাসন। তারপরে হচ্ছে এখানে তিনটা বিষয়, নৈতিকতা, মূল্যবোধ ও কি সুশাসন। এখান থেকে 10 মার্কস থাকবে। 10 মার্কস থাকবে। 5টা টপিক দেওয়া আছে, দেখবা 5টা টপিক। এই 5 ইংরেজিতে লেখা আছে 5টা টপিক। এই 5টা টপিক থেকে 10 নম্বর থাকবে। আজকে আমরা আলোচনা করব নৈতিকতা থেকে। তো এখানে 10-এর মধ্যে তুমি চাইলে 10ও পেতে পারো, কিন্তু 10 পাওয়া পসিবল না, কারণ এমন কিছু কোয়েশ্চেন দেয় যেগুলো তোমার কাছে কনফিউজিং মনে হবে, কনফিউজ করবে তোমাকে, ঠিক আছে? ওকে, হেডিং দাও, নৈতিকতা। শিরোনাম দাও, নৈতিকতা।
কয়জন? 13 জন। হেডিং দাও নৈতিকতা। 10 আউট অফ 10-এ না, 10 পসিবল না, 10 আসলে পসিবল না, কারণ আমাদের পরিবারের সবাই আছে আলহামদুলিল্লাহ। কিউট মামনিটাও ভালোই আছে, ওরা ঠান্ডা লাগছিল, সবারই ঠান্ডা লাগছিল। তো আমার এই কাশি সহজে ভালো হইতে চায় না, হ্যাঁ, খুশখুশ থাকেই, বহুদিন পরে কাশি হইলো আর কি। আমার তো সহজে, আমি আল্লাহর রহমতে সহজে খুব বেশি অসুস্থ হই না, আবার একবার অসুস্থ হয়ে গেলে কাবু হয়ে যায়। তোমরা দেখছো আমি এই যে এতদিন তোমাদের ক্লাস নিচ্ছি, আমি অসুস্থতার অজুহাতে কি কোনো ক্লাস মিস করছি তোমাদের? যে আমি অসুস্থ আছি? অসুস্থ আমি হই নাই। তো এই ঠান্ডা লেগে, তারপরেও জ্বর, এটা কোনো ব্যাপার না, বাট কাশি হলে তো কথা বলা যায় না। এই যে কথা বলতেছি, ভিতর থেকে কেমন একটা শ্বাসকষ্ট হচ্ছে, এরকম একটা মনে হচ্ছে, বুঝতে পারছো? যাই হোক, তো প্রথমে দেখো আমাদের শব্দটা কি বলতো? নৈতিকতা। হ্যাঁ, খেয়াল করো, নৈতিকতা। তো এই শব্দটাকে যদি আমরা খেয়াল করো, যদি বিশ্লেষণ করি আমরা, নৈতিক, আমরা একটা কথা বলি না যে নৈতিক, নৈতিক এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে নীতি থেকে। মনে করো নীতি, আমরা বলি না তোর কোনো নীতি নাই। নীতি মানে কি? নিয়ম। নীতি মানে কি? নিয়ম, যেটা সমাজের কাছে গ্রহণযোগ্য, এমন কিছু নিয়ম যেটা সমাজের কাছে গ্রহণযোগ্য। নীতি থেকে নৈতিক, নৈতিক থেকে হচ্ছে নৈতিকতা। নৈতিক থেকে কি বলতো? নৈতিকতা। রাব্বাতুল বায়েত, তুমি ফ্রি হয়েছ? মুবিন ক্লাস করো না, মুবিন এলোমেলো হয়ে গেছে বলে অনেকেই ক্লাস করো না। ক্লাসগুলো করবা, অফলাইনে হলেও ক্লাসগুলো করবা। এলোমেলোর কিছু নাই, এলোমেলোর কিছু নাই, জাস্ট সিলেবাসটা মাথায় রাখবা, সিলেবাসটা মাথায় রেখে ওই অনুযায়ী প্রস্তুতি নিবা, ঠিক আছে? আর অবশ্যই আমার যে পেজটা আছে বিসিএস আসাদ সিরিজ, এই পেজে খুবই গুরুত্বপূর্ণ পোস্ট করা হয়, পাশাপাশি পেজের তথ্যগুলো পড়ে ফেলবা, জাস্ট রিভিশন হয়ে যাবে। দেখবা যে তুমি জিকেতে তোমাকে কেউ আটকাইতে পারবে না, তুমি সব জিকেই পারবা, বুঝতে পারছো? আর পাশাপাশি তো অন্যান্য বই পুস্তক তো তোমরা পড়োই। হ্যাঁ, ওকে। তো এই নীতি থেকে নৈতিক, নৈতিকতা থেকে নৈতিকতা। আমরা এক সময় কি বলতাম যে তোর কোনো নীতি নাই বা নীতিকতার ভাত নাই। এখন যদি আমরা নীতি নৈতিকতা বলি, নীতিকথা যদি বলি, তাহলে কি নীতিকতার ভাত নাই, নীতিকতা দিয়ে কি হবে? তো তুমি যদি এখন সত্য কথা বলো বা নৈতিকতার কথা যদি বলো, তাহলে এটাই এখন অড। হ্যাঁ, অনেকের কাছে এটাই এখন অকার্ড, হ্যাঁ, এটাই অড। আর তুমি যদি মিথ্যার ফানুস ছড়িয়ে দাও, মিথ্যার মনে করো বেশাতি যদি ইয়ে করো, তো দেখবা যে না, সেটাই ভালো। মিথ্যাটাকে মানুষ এমনভাবে আঁকড়ে ধরেছে, সলচাতুরিকে, যে নীতি নৈতিকতার কথা বললে সেখানেই তোমার কিন্তু তুমি সেখানে বেইজ্জতি হবা। বর্তমান সমাজ ব্যবস্থাটার অনেকাংশ, অনেক সামাজিক যে ডিগ্রেডেশন, তোমার নীতি নৈতিকতার ডিগ্রেডেশনটা এত পরিমাণ হয়ে গেছে, এখন কিন্তু এটাই। এখন দেখবা যে 10 জনের মধ্যে আসো, তুমি যদি নীতি নৈতিকতা করবো, 9 জনই বলে আর এসব রাখ, তোর নীতিকতার কোনো ইয়ে আছে, বেল আছে, বুঝতে পারছো বিষয়টা? তো যাই হোক, এই যে নৈতিকতা যে শব্দটা, এই শব্দটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, মোরালিটি। লেখো ইংরেজি কি বলতো? মোরালিটি। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি বলতো? মোরালিটি। আমি লিখায় আর আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মোরালিটি, দেখো এই শব্দটি, মোরালিটি শব্দটা ল্যাটিন শব্দ। কি শব্দ থেকে বলতো? গ্রিক না কিন্তু, ল্যাটিন। ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে এসেছে। মোরালিটাস, ল্যাটিন শব্দ কি থেকে এসেছে বলতো? মোরালিটাস থেকে এসেছে, যার অর্থ হলো মোরালিটাস থেকে যার অর্থ হচ্ছে ভালো, ঠিক আছে? মোরালিটাস থেকে, ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তোমার কি? শুভ, ভালো, ঠিক আছে? ওকে, তাহলে ল্যাটিন শব্দ কি থেকে এসেছে বলতো? মোরালিটাস থেকে এসেছে। পরীক্ষায় আসতে পারে যে মোরালিটি শব্দটা কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে, ফ্রেঞ্চ শব্দ থেকে, বা ল্যাটিন শব্দ থেকে? তাহলে কি শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে, বুঝতে পারছো বিষয়টা? মানে যার অর্থ হচ্ছে তোমার ভালো বা সৎ গুণ আর কি, ঠিক আছে? তার মানে
এই যে নৈতিকতাটা, তাহলে আমরা কি হচ্ছে শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। অনেক নীতিবিদ এটা উদাহরণ দিয়েছে যে শুভর প্রতি বিরাগ, অশুভর প্রতি মানে শুভর প্রতি মানে অনুরাগ আর কি, আর অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। তাহলে এমন একটা গুণ যে গুণটা মানুষকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে সরি, এবং খারাপ কাজ থেকে কি করে বিরত রাখে, সেটা হচ্ছে কি তোমার নৈতিকতা। বুঝতে পারছো বিষয়টা? লেখো নৈতিকতা হলো একটি বিশেষ মানবীয় গুণ। লেখো নৈতিকতা হলো একটি বিশেষ মানবীয় গুণ। বিশেষ মানবীয় গুণ, লেখো নৈতিকতা হলো একটি বিশেষ মানবীয় গুণ যা মানুষকে ভালো কাজে নিয়োজিত রাখে, ভালো কাজে নিয়োজিত রাখে এবং মন্দ কাজ হতে বিরত রাখে। হ্যাঁ, ভালো কাজে নিয়োজিত রাখে এবং মন্দ কাজ হতে বিরত রাখে। বুঝতে পারছো? তার মানে এমন কিছু গুণ যেটা মানুষকে ভালো কাজে নিয়োজিত রাখে এবং খারাপ কাজ থেকে কি করে বিরত রাখে। দেখবা যে এক সময় মানে আদব কায়দাগুলো তোমার বড়দেরকে যে শ্রদ্ধা ভক্তিগুলো অনেকটা ছিল, এখন কিন্তু নেই। আমরা যখন ছোটবেলায় সাইকেল চালাইতাম, এখনো দেখবা যে সাইকেল নিয়ে দেখা যাচ্ছে একজন মুরব্বী হেঁটে হেঁটে যাচ্ছে, তাকে আমরা সাইকেল থেকে নেমে সালাম কালাম দিয়ে তারপরে যেতাম, বা সাইকেল থেকে নেমে তার সম্মানার্থে আর কি, তাকে সম্মান দেখিয়ে। বা গাড়িতে যদি কোনো মুরব্বী বর্ষিয়ান মানুষ যদি উঠতেন, সিট ছেড়ে বা মহিলা মানুষ বয়স্ক উঠতেন, তাদেরকে আমরা সিট ছেড়ে দিতাম। ইভেন কোনো মহিলাও যদি দাঁড়ায় থাকে তাহলে মহিলাদেরকে সম্মানার্থে দেওয়া আছে সিট ছেড়ে দেওয়ার প্রবণতা একটা ছিল। বাট ইদানিং কিন্তু এই জিনিসটা এতটাই হয়ে গেছে যে মানে আর কেউ মানে এটা তোয়াক্কা করে না। তাহলে বাসে দেখো একজন মুরব্বী দাঁড়ায় আছে আর একজন কানে হেডফোন ঢুকাইছে, মোবাইলে মনে করো টিপাটিপি করতেছে, মনে করো কে উঠলো না উঠলো কোনো ভ্রুক্ষেপ নাই। ঠিক আছে? তো এই জিনিসগুলো দিন দিন কেন জানি কমে যাচ্ছে। বুঝতে পারছো? তার মানে কি আমাদের নৈতিকতার অবক্ষয় বা মূল্যবোধের যে অবক্ষয়গুলো, এগুলো কিন্তু দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? তো যাই হোক, এই যে নৈতিকতা যেটা আমরা বললাম যে ভালো কাজের প্রতি অনুরাগ মানে ভালো কাজে নিয়োজিত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে, এটাই হচ্ছে কি নৈতিকতা। এখন দেখো বিষয়টা, দেখো খেয়াল করে দেখো যে এটা তুমি ভালো কাজ করবা কি করবা না। তুমি ভালো কাজ করো না, তুমি কারো উপকারও করো না অপকারও করো না। ফর এক্সাম্পল, তুমি অপকারও করো না উপকারও করো না, কিন্তু কারো তুমি উপকার করবা কি করবা না বা করবা, এটা টোটালি কিন্তু এটা তোমার একটা মানসিক বিষয়, ঐচ্ছিক বিষয়, তোমার ইচ্ছার উপর নির্ভর করবে। বুঝতে পারছো? তাহলে কি মানসিক বিষয়। তার নৈতিকতাটা কি ধরনের বিষয়? এটা হচ্ছে মানসিক একটা বিষয়। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এটা আমরা পরে লিখবো। লেখো নীতিবিদ মুরের মতে, নীতিবিদ জিই দেখো মুরের মতে নীতিবিদ মুরের মতে লেখো শুভর প্রতি অনুরাগ, শুভ মানে ভালো, শুভর প্রতি শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগই হলো নৈতিকতা। বিরাগ হলো নৈতিকতা। কে বলছে এই কথাটা বলো তো? শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। এটা আসতে পারে যে শুভর প্রতি অনুরাগ অশুভর প্রতি বিরাগ নৈতিকতা। এই কথাটা কে বলেছেন? এটা বলেছেন নীতিবিদ কে বলো তো? নীতিবিদ জি মুর। বুঝতে পারছো? ওকে, এখন আমরা কি বললাম? লেখো নৈতিকতা, এরপর লেখো জোনাথন হাইটের মতে, জোনাথন কি এর নাম? হাইট। জোনাথন হাইট বললেন যে 3টি বিষয় থেকে নৈতিকতার উদ্ভব ঘটে। হ্যাঁ, 3টি বিষয় থেকে। কি সেটা? হ্যাঁ, 3টি বিষয় থেকে: ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ। জোনাথন হাইটের মতে লেখো ধর্ম,
ঐতিহ্য ও মানব আচরণ। মানব আচরণ, ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ, এই তিনটা বিষয় থেকে, দেখো জোনাথন হাইটের মতে ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি বিষয় থেকে নৈতিকতার উদ্ভব ঘটে। এই তিনটি বিষয় থেকে নৈতিকতার উদ্ভব ঘটে। জোনাথন হাইটের মতে লেখো, ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি বিষয় থেকে নৈতিকতার উদ্ভব ঘটে। বুঝতে পারছো? আচ্ছা, আমি কিন্তু মেসেজ দেখতে পাচ্ছি না, ফোনটার আবার চার্জও শেষ হয়ে গেল ওটার। বুঝতে পারছো? তাহলে একটু ব্যাখ্যা করি আমরা। হ্যাঁ, ধর্ম থেকে কিভাবে নৈতিকতার উৎস হতে পারে? কারণ ধর্মীয় যে অনুশাসনগুলো আমরা যদি মেনে চলি, কারণ প্রত্যেকটা ধর্মই মানুষকে কি করে, সত্য কথা বলতে বলে, মানুষের উপকার করতে বলে, তারপরে মানুষের কল্যাণকামিতাই হচ্ছে প্রত্যেকটা ধর্মের মূল বিষয়বস্তু। হ্যাঁ, তো এখন ধর্মীয় অনুশাসনগুলো যদি কেউ মেনে চলে তো তার ভিতরে নৈতিকতার উদ্ভব ঘটতে পারে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এরপর হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য মানে ঐতিহ্যগতভাবে দেখা গেল যে অনেকেই সৎ, দেখবা যে কোনো একটা পরিবার কোনো একটা পরিবার দেখা গেল যারা সততার লালন করে, দেখা যাচ্ছে বাবা সৎ পুলিশ অফিসার ছিল, হ্যাঁ, তার ভিতরে একটা তাদের ঐতিহ্যগতভাবে তাদের বংশটা হচ্ছে সৎ, নীতি নৈতিকতার আদর্শগুলো এগুলো তারা মেনটেন করে। বুঝতে পারছো? তো এরকম ঐতিহ্য কি করে তোমার নৈতিকতার উদ্ভব ঘটাতে পারে। তারা একটা ইয়ে থাকে যে না, আমাদের পরিবারে এরকম ঘুষ খাওয়ার কোনো রেকর্ড নাই, এরকম ঐতিহ্য নাই, আমরা ঘুষ খাওয়া বা অন্যায় করার, দুর্নীতি করার কোনো ই নাই। তো এই যে একটা পারিবারিক যে একটা ঐতিহ্য, এই ঐতিহ্যেও কি তোমার নৈতিকতার উদ্ভব ঘটতে পারে। ঠিক আছে? আরেকটা হচ্ছে মানব আচরণ। আমরা মানুষের আচরণ দ্বারা উদ্বুদ্ধ হই, তাই না? এখন দেখা গেল আমরা উদাহরণ হিসেবে যদি বলি, তোমার হাজী মোহাম্মদ মহসিন, তিনি দানবীর, তাই না? বাংলার হাতেম তাই। হাজী মোহাম্মদ মহসিন, তারপরে ধর মাদার তেরেসা, তাদের যে কার্যাবলী, মানুষের কল্যাণকামী বা সমাজসেবায় যে তারা অবদান রেখেছে, দানশীলতার যে গুণাবলী তাদের রয়েছিল, সেই বিষয়গুলো তাদের একটা মানব আচরণ, তাদের এই আচরণ থেকে আমরা কি দান করার একটা কি গুণাবলী আমরা অর্জন করতে পারি, বা মানব সেবার একটা গুণাবলী অর্জন করতে পারি। ঠিক আছে? তো তার মানে কি, মানুষের আচরণ দ্বারা আমরা প্রভাবিত, মানব আচরণটাও নৈতিকতার কি ঘটাতে পারে, উদ্ভব ঘটাতে পারে। এই জন্য জোনাথন হাইট বললেন যে ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি বিষয় থেকে নৈতিকতার উদ্ভব করতে পারে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমার যে নিচের কোন নীতিবিদের মতে তিনটি বিষয় থেকে নৈতিকতার উদ্ভব ঘটতে পারে। ঠিক আছে, দেওয়া থাকলো ধরো জোনাথন হাইট, জি মুর, ঠিক আছে, জন স্টুয়ার্ট মিল, তারপর বার্ট্রান্ড রাসেল। বুঝতে পারছো বিষয়টা? তাহলে জোনাথন হাইটের মধ্যে তিনটি বা কি কি বিষয়, সেটা হচ্ছে তোমার ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ। ক্লিয়ার? ওকে, এরপর এখন আমরা বলেছি নৈতিকতা মানসিক বিষয়। লেখো, এখন লিখবো আমরা, দেখো নৈতিকতা হলো কি বিষয় বলতো? মানসিক বিষয়। নৈতিকতা হলো মানসিক বিষয়। নৈতিকতা কি বিষয় বলো তো? নৈতিকতা হলো মানসিক বিষয়। হ্যাঁ, নৈতিকতা কি? নৈতিকতা মানসিক বিষয়। ঠিক আছে? ওকে, এর আরেক নাম হলো, দেখো, মূল্যবোধ। এর অপর নাম লেখো, এর অপর নাম মূল্যবোধ। মূল্যবোধ, বা যেটাকে আমরা বলতেছি নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ, বুঝতে পারছো? যেটাকে আমরা কি বলতেছি নৈতিক মূল্যবোধ। তাহলে নৈতিকতা মানসিক বিষয়, তুমি সত্য কথা বলবা কি বলবা না, মানুষের উপকার করবা কি করবা না, ঠিক আছে, মানব সেবা করবা কি করবা না, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হবা কি হবে না, এটা একান্তই তোমার মানসিক বিষয়। বুঝতে পারছো? মানসিক বিষয়। ওকে, এরপর লেখো, নৈতিকতার আপেক্ষিকতা নেই। আপেক্ষিকতা কি বলতো? আপেক্ষিকতা নেই।
মানে নৈতিকতা আপেক্ষিক না, এটা হচ্ছে অনপেক্ষ। নৈতিকতাটা কি বলতো? অনপেক্ষ। অনপেক্ষ মানে এ আপেক্ষিকতা নেই। নৈতিকতা আপেক্ষিকতা নেই মানে হচ্ছে অনপেক্ষ। আপেক্ষিকতা মানে কি? আপেক্ষিকতা হচ্ছে যে ধরো তোমার বাংলাদেশে সত্য কথা বলা জায়েজ বা ভালো, আমেরিকায় সত্য কথা বলা খারাপ। আবার ইন্ডিয়াতে ধরো তোমার মিথ্যা, এটা আবার কি চালু, মিথ্যা বলাটা কোনো না, দোষের কিছু না, বা সমাজে এটা স্বীকৃত। এরকম তো না, মানে সত্য কথা বলা স্থান কাল পাত্র ভেদে এটাই একই থাকে। অর্থাৎ নৈতিকতার যে বিষয়টা সেটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে সেটা সেম থাকে, কোনো পরিবর্তন নাই। কালের বিবর্তনে এটা পরিবর্তনশীল নয়। তার মানে কি? নৈতিকতাটা অপরিবর্তনশীল, অর্থাৎ আপেক্ষিকতা নেই। দেখো নৈতিকতা অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল, বোঝার চেষ্টা করো, জিনিসগুলো বোঝার চেষ্টা করো। নৈতিকতার যে বিষয়গুলো এটা হচ্ছে আপেক্ষিকতা নেই, অনপেক্ষ। এবং বুঝতেছ? হ্যাঁ, বুঝতেছে কিনা আমি জানি না, অনেক মজার কিন্তু। হ্যাঁ, জিনিসগুলো কিন্তু অনেক মজার। সামাজিক বিজ্ঞানের বিষয় তো, সামাজিক বিজ্ঞানের বিষয়, বাট অনেক মজার। বুঝলে খুবই সহজ, কারণ আমাদের পারিপার্শ্বিক যে বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমরা কথা বলি বা প্রতিদিন দৈনন্দিন জীবনের আমাদের কার্যকলাপ সবগুলোই কিন্তু এটার সাথে রিলেটেড। তো এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা আজকে নৈতিকতা নিয়ে আলোচনা করতেছি। স্বাভাবিকভাবে নৈতিকতার যে বিষয়গুলো এগুলো যখন একটা মানুষের ভিতরে থাকবে তখনই তো তার ভিতরে মূল্যবোধ গড়ে উঠবে, তাই না? সেখানে আমরা পরে আসবো মূল্যবোধের বিষয়গুলো। তাহলে এটা হচ্ছে কি অপরিবর্তনশীল, বুঝতে পারছো? কোনো পরিবর্তন নাই নৈতিকতার। এবং একটা জিনিস হচ্ছে, লেখো, আইন দ্বারা সীমাবদ্ধ করা যায় না। আইন দ্বারা নৈতিকতাকে আইন দ্বারা কি করা যায় না? সীমাবদ্ধ করা যায় না। সীমাবদ্ধ করা যায় না। আইন দ্বারা সীমাবদ্ধ করা যায় না। তার মানে তুমি সত্য কথা বলবা কি বলবা না। এখন তোমাকে বলা যে তুমি সত্য কথা, মিথ্যা কথা যদি বলো তাহলে তোমাকে 10,000 টাকা জরিমানা দেওয়া হবে। তাকে কি এই 10,000 টাকা জরিমানা করে কি তার মিথ্যা ছাড়ানো যাবে? ছাড়ানো যাবে? মিথ্যা ছাড়ানো যাবে? সে দেখা যাচ্ছে জেলখানায় গিয়ে আবার মিথ্যা কথা বলতেছে। তাই একটা মানসিক বিষয়, নৈতিকতার বিষয়টা। এটা তো তোমার আইন দ্বারা এটাকে সীমাবদ্ধ, আইনের ঊর্ধ্বে, এটা আইন দ্বারা সীমাবদ্ধ করা যাবে না। ঠিক আছে? কারণ তার ভিতরে যদি মূল্যবোধ না গড়ে ওঠে সেটা মানে সেটা থেকে বের হয়ে আসার, তাহলে তো কখনোই সেটা ছাড়তে পারবে না। ওকে, তাহলে আইন দ্বারা সীমাবদ্ধ করা যায় না নৈতিকতাকে। ঠিক আছে? তো এ বিষয়ে লেখো, ম্যাকাইভার বলেন, ম্যাকাইভার সমাজবিজ্ঞানী ম্যাকাইভার, লেখো ম্যাকাইভার বলেন, লেখো ল does not and cannot covers of all grounds of morality. All grounds of morality. বুঝতে পারছো? ল ডাজ নট অ্যান্ড ক্যান নট কভার্স অল গ্রাউন্ড অফ মরালিটি। অর্থাৎ যে কোনো প্রকার নৈতিকতাকে আইন দ্বারা কি করা যাবে না? সীমাবদ্ধ করা যাবে না। এটা কে বলেছে? এটা ম্যাকাইভার বলেছে। বুঝতে পারছো? তাহলে এটাও থাকতে পারে যে ল ডাজ নট অ্যান্ড ক্যান নট কভার্স অল গ্রাউন্ডস অফ মরালিটি কে বলেছেন? এটা কে বলেছেন? এটা হচ্ছে বলেছেন ম্যাকাইভার, সমাজবিজ্ঞানী ম্যাকাইভার। অর্থাৎ নৈতিকতাকে আইনের দ্বারা সীমাবদ্ধ করা যায় না। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে এর কোনো আপেক্ষিকতা আছে? বলো, নৈতিকতার আপেক্ষিকতা আছে। স্থান কাল পাত্র ভেদে নৈতিকতা সেম থাকে, কোনো পরিবর্তনশীলতা নেই। যুগের পর যুগ একই নৈতিকতা। সত্য কথা বলা সব সমাজ দ্বারাই স্বীকৃত। বুঝতে পারছো? ওকে, এরপরে লিখবা। তো তাহলে আইন এবং নৈতিকতার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। আইন এবং নৈতিকতার মধ্যে পার্থক্য আছে না? আইন দ্বারা আমরা অপরাধ কমাতে পারি, কারোর ভিতরে যে অপরাধ প্রবণতা, কিন্তু আইন দ্বারা নৈতিকতা কি করা যায় না। এই জন্য আইন এবং নৈতিকতার মধ্যে পার্থক্য রয়েছে, অবশ্যই সুস্পষ্ট পার্থক্য রয়েছে। দেখুন, আইন এবং নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন। দেখো, আইন ও নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন, লেখো, প্রথম পার্থক্য করেন মেকিয়াভেলি। নাম শুনছো?
মেকিয়াভেলি, ইতালির দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী মেকিয়াভেলি, বুঝতে পারছো? মেকিয়াভেলি দেখো, তাকে লেখো তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। হ্যাঁ, অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক, বাট আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ড্যাডি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আইন নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন হচ্ছে মেকিয়াভেলি, তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, ইতালির। বুঝতে পারছো? ওই যে আমরা বলি না যে মেকিয়াভেলিন ক্যারেক্টার, একটা কথা বলেছে মেকিয়াভেলিন, চতুর। অর্থাৎ মেকিয়াভেলি বলেছিলেন যে কোনোভাবে হলে হোক না কেন রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, মানে শাসককে হতে হবে, রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসককে হতে হবে সিংহের মতো শক্তিশালী এবং শৃগালের মতো ধূর্ত। হ্যাঁ, সিংহের মতো শক্তিশালী এবং শৃগালের মতো ধূর্ত, এই ধরনের যে ক্যারেক্টারগুলা, হ্যাঁ, ছলচাতুরিপূর্ণ, এই ধরনের ক্যারেক্টারগুলোকে বলা হয় কি মেকিয়াভেলিন ক্যারেক্টার। বুঝতে পারছো? মেকিয়াভেলি থেকে এটা এসেছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে নৈতিকতা হচ্ছে ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে উত্তম আচরণ, তাই না? ভালো আচরণ। আর নৈতিকতা অর্থাৎ শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগ, এই নৈতিকতাটা বলেছেন মানে জি মুর। এবং জোনাথন হাইট বললেন যে 3টা বিষয় থেকে নৈতিকতার উদ্ভব ঘটতে পারে। একটা হচ্ছে ধর্ম, ঐতিহ্য এবং কি বলতো মানব আচরণ। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এরপর তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? এটা হচ্ছে মেকিয়াভেলিকে। ক্লিয়ার? নৈতিকতার কি আপেক্ষিকতা আছে? বলো, আপেক্ষিকতা আছে? নৈতিকতার কোনো আপেক্ষিকতা নেই। ওকে, এখন লেখো, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে নৈতিকতার চাবিকাঠি কি, রক্ষা কবচ কি? বলো। নৈতিকতাকে আইনের দ্বারা সীমাবদ্ধ করা যায় না, এটা একটা ঐচ্ছিক বিষয়, মানসিক বিষয়। তো তাহলে এর চাবিকাঠি কি, রক্ষা কবচ কি? নৈতিকতার রক্ষা কবচ কি? কি নৈতিকতাকে আমরা রক্ষা করব কিভাবে? বলো, নৈতিকতার রক্ষা কবচ কোনটি? নৈতিকতার রক্ষা কবচ কোনটি? নৈতিকতার রক্ষা কবচ হচ্ছে বিবেক। হ্যাঁ, বিবেকের দংশন। দেখবা যে আমরা যখন একটা খারাপ কাজ করি, ভুল কাজ করি, তখন কি হয়? পরক্ষণে দেখবা যে অনুশোচনায় ভোগে মানুষ, অনুতাপ, যে কেন করলাম, এটা ঠিক হয় না। কাউকে যদি আমরা অন্যায়ভাবে আঘাত করি, তারপরে কিছুক্ষণ পরে আমাদের ভিতরে একটা অনুশোচনা কাজ করে, বিবেককে তাড়না কাজ করে যে কেন করলাম, কেন তাকে কটু কথা শোনালাম বা কেন তাকে আঘাত করলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার বিবেকের দংশন। হ্যাঁ, তাহলে নৈতিকতার রক্ষা কবচ বা চাবিকাঠি হচ্ছে তোমার বিবেকের দংশন। লেখো, নৈতিকতার মূল রক্ষা কবচ বা চাবিকাঠি হচ্ছে, দেখো, বিবেকের দংশন। বিবেকের কি বলতো? দংশন। ওকে, তাহলে নৈতিকতা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে যে নৈতিকতা এমন একটা মানবীয় এমন কিছু গুণাবলী যেগুলো মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই ধরনের গুণাবলীগুলোই হচ্ছে কি নৈতিকতা। নৈতিকতা মানসিক বিষয়, কারণ এর কোনো আপেক্ষিকতা নেই, এটা পরিবর্তনশীল না, স্থানকাল পাত্রভেদে এটা যুগের পর যুগ কি থাকে, একই থাকে। বুঝতে পারছো ভাই? ওকে, তাহলে লেখো, নৈতিকতার আরেকটা তথ্য লেখো, নৈতিকতার প্রধান উৎস, প্রাথমিক উৎস। দেখো, নৈতিকতার প্রাথমিক উৎস, দেখো, নৈতিকতার প্রাথমিক উৎস লেখো পরিবার, আর বিস্তৃত ক্ষেত্র হচ্ছে তোমার সমাজ। হ্যাঁ, নৈতিকতার প্রাথমিক উৎস হচ্ছে পরিবার, আর ক্ষেত্রটা কি? ক্ষেত্র হচ্ছে সমাজ, তারপরে রাষ্ট্র। অর্থাৎ পরিবার যদি নৈতিকতা সম্পন্ন হয়, তাহলে সমাজটাও নৈতিকতা সম্পন্ন হবে, আর সমাজটা যদি নৈতিকতা সম্পন্ন হয়, হচ্ছে বৃহত্তর যে সমাজটা সেটাও নৈতিকতা সম্পন্ন হবে, আর বৃহত্তম সমাজ যদি নৈতিকতা সম্পন্ন হয়, তাহলে পুরো রাষ্ট্রটাই একটা নৈতিক রাষ্ট্র হবে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে পরিবারটাই আসল। নৈতিকতার বিষয়গুলো আমরা পরিবার থেকে শিখি। কিভাবে? দেখবা যে ছোটবেলায় যখন বাচ্চারা অনেক সময় পারিপার্শ্বিক অন্যান্যদের সাথে মিশে দেখা যাচ্ছে অনেক কথা, বাজে কথা শিখে ফেলে,
তখন অথবা বাবা মার ব্যাড বিহেভিয়ারের কারণে বাচ্চা কাচ্চার মধ্যে খারাপ একটা জিনিস বাচ্চা কাচ্চা বাবা মা বাচ্চা কাচ্চার সামনে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাদের সামনে ঝগড়াঝাটি করে, হ্যাঁ, এমন কোনো কাজ করে, অশোভন কাজ করে যেটা বাচ্চাদের কাছে মানে সামনে করা শোভনীয় নয়। তো এই ধরনের জিনিসগুলো তাদেরকে কি করে, তাদেরকে প্রভাব করে বা তারা এগুলো রপ্ত করে, অনুকরণ প্রিয় তো বাচ্চারা। এখন ওই একটা ছোটবেলায় বাচ্চারা দেখবা যে খারাপ কথা বলতেছে, দেখবা যে অনেককে ইয়ে করলে এবার বলে কুত্তার বাচ্চা বা খারাপ খারাপ গালি দেয়। হ্যাঁ, তো তখন বাবা মায়েরা বা পরিবারের সদস্যরা যদি বলে যে বাবা এটা বলে না, এটা ভালো কথা না, হ্যাঁ, তাকে এটা যদি পজিটিভ ধারণা দেয়, এটা ভালো কথা না, অনেক সময় যে আল্লাহ জিভা কেটে নেবে, পাগলা ধরবে, এভাবে তাকে কি করা হয়, তার ভিতরে নৈতিকতার যে বীজটা বপন করে দেওয়া হয়। বুঝতে পারছো বিষয়টা? এই কাজগুলো যে পরিবার করে না, যে পরিবার করে না সেই পরিবারে, এটা মায়ের ভূমিকা কিন্তু বেশি, মা বাবার ভূমিকা বেশি সবচেয়ে। যে পরিবারে করে না সেই পরিবারের সন্তানরা বড় হয়ে দেখবা বেয়াদব হয়, বা তাদের ভিতরে এই জিনিসগুলো, এই পার্সোনালিটি গড়ে ওঠে না ম্যাক্সিমামের ক্ষেত্রে, বা তারা অনেক কিছু বোঝে না। কমন সেন্সগুলো, যেগুলো ন্যাচারাল যে নর্মসগুলো, এগুলো তারা কিন্তু রপ্ত করতে পারে না। তো তাদের দ্বারা এই কাজগুলো বেশি হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এই জিনিসগুলো পরিবার থেকে আসতে হবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে লেখো, উৎস লেখো, নৈতিকতার উপাদান। দেখো, নৈতিকতার উপাদান। আচ্ছা, নৈতিকতার উপাদান লেখার আগে নৈতিকতার উপাদান লেখো। নৈতিকতার ইয়া লেখো, নৈতিকতা তোমার কিভাবে লিখবা? হেডিংটা লেখো। হেডিংটা এভাবে দিবা যে নৈতিকতার প্রকাশকারী, বহিঃপ্রকাশকারী আচরণ। নৈতিকতার বহিঃপ্রকাশকারী আচরণ, নৈতিকতার বহিঃপ্রচারকারী আচরণ, নৈতিকতার বহিঃপ্রকাশকারী আচরণ। যেমন লেখো, যেমন সত্যবাদিতা, এরপর হচ্ছে সহমর্মিতা। দেখো, সহমর্মিতা, এই শব্দগুলো কিন্তু অর্থ বুঝতে হবে। অনেক সময় এই শব্দগুলো 4টা অপশনে থাকে, শব্দের অর্থ না বোঝার কারণে যাচ্ছে অনেক জটিল মনে হয়। ঠিক আছে, দেখো, সহমর্মিতা। এরপর দেখো সহনশীলতা। দুটো শব্দ কিন্তু একই রকম মনে হচ্ছে না? দুটো শব্দ কিন্তু একই রকম মনে হচ্ছে, যে সহমর্মিতা এবং সহনশীলতা। সহমর্মিতা হচ্ছে যে অন্যের দুঃখে তুমিও, তোমার মর্ম বেদনা পেয়েছে, হ্যাঁ, তুমিও দুঃখিত হয়েছো আর কি। হ্যাঁ, এটাকে বলে সহমর্মিতা, তাকে সান্ত্বনা জানানো, বা তার দুঃখে কষ্টে কেউ দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছে বা তার কষ্টে আছে, তাকে কি করা, তার প্রতি সহমর্মী হওয়া। আর সহিষ্ণুতা, যেটা সহনশীলতা বা সহিষ্ণুতা, এটা হচ্ছে কষ্ট সহ্য করার যে ক্ষমতা, প্রবণতা, সেটা হচ্ছে সহনশীলতা। দেখা গেছে সহনশীল আচরণ, হয়তো তোমাকে একজন তোমার সাথে কটু আচরণ করলো, তুমি সেটাকে সহনশীল, পাল্টা আক্রমণ না করে যে সাথে সহনশীল আচরণ করলা, ঠিক আছে, তখন জিনিসটা কি মিনিমাইজ হয়ে যায়। তো এই শব্দ টার্মগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পরোপকারিতা, তারপর হচ্ছে ইনসাফ। বুঝতে পারছো? ইনসাফ কেমন, যে তোমার কারো প্রতি আসলে তাকে ওটা ঠকানো না, হ্যাঁ, ইনসাফ করা, সবার প্রতি ইনসাফ করা। দেখা গেল যে 10 জনের মধ্যে তুমি 10টা আপেল রাখলা, মনে করো প্রথম একজনকে নিতে বললা, প্রথম যাকে নিতে বললা, মনে করো বিভিন্ন সাইজের আপেল রাখলা, বড় 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 কিছু কিছু ছোট রাখলা। এখন ইনসাফ কিভাবে বুঝবা? তুমি প্রথমে একজনকে নিতে দিবা, তো আমরা কি করি, আমরা অন্যের কথা না ভেবে সবার আগে বড়টা যে তুলে নেই, হ্যাঁ, বড়টা গিয়ে আমরা তুলে নেই। তার মানে কি আমি কি ইনসাফ করলাম? অন্যের প্রতি কি আমি ইনসাফ করলাম না? তার মানে হচ্ছে আমি যখন আগে নিব তখন অবশ্যই নিজের ছোট, এটা আমার একটা ভালো গুণাবলীর একটা পরিচয় বহন করবে। বাট আমরা কি করি, সবাই নিতে দিলে বেছে বেছে আগে সবার চেয়ে ভালোটা আমরা আগে নিই, বন্ধুর কথা বা অন্যদের কথা চিন্তা করি না, তারা যে ছোটটা তার ভাগে যাবে। বুঝতে পারছো বিষয়টা? বা এমন কিছু করা যেটা তার স্বার্থের আঘাত লাগতেছে বা স্বার্থহানি হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, সেটা হচ্ছে ইনসাফ, পরোপকারিতা। এরপর হচ্ছে তোমার বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি, বড়দেরকে শ্রদ্ধা করা,
শ্রদ্ধা করা। তারপরে লেখো ছোটদেরকে থাপ্পড় মারা, ছোটদেরকে স্নেহ করা। আবার থাপ্পড় মারা লিখতেছে, স্নেহ করা। ছোটদেরকে আমরা কি করি, যারা বড়, তুই পারবি না, সর, তোর দ্বারা কিছু হবে না, সব সময় ঝাড়ির উপরে, ঠিক আছে। ছোটদেরকে স্নেহ করা। এরকম যত প্রকার মানবীয় গুণাবলীগুলো আছে মানুষের মধ্যে, দেখবা যে মানুষ আজকাল কিন্তু এগুলো হয়ে গেছে। তেমন তারপরে তোমার মনে করো যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্ববোধ কিন্তু উঠে যাচ্ছে, কিন্তু ভ্রাতৃত্ববোধ, হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো। তারপর হচ্ছে আতিথেয়তা, আতিথেয়তা মানে অতিথি পরায়ণতা আর কি। হ্যাঁ, এখন আমরা মনে করি যে অতিথি আসলে আমরা বিরক্ত হই। হ্যাঁ, অতিথিকে আপ্যায়ন করাতে চাই না, বা মনে করি যে আমাদের লস হবে, সময় নষ্ট, ঠিক আছে। তো সৌহার্দ্য, পারস্পরিক যে সৌহার্দ্য, এগুলো কি করে মানুষের মধ্যে বন্ডিংটাকে কি করে, মানে সামাজিক যে একটা বন্ধন বা পারিবারিক বন্ধন, ইভেন দেখবা যে ভাইয়ে ভাইয়ে বা বনে বনে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন, কোনো নাই পারস্পরিক। তারপর হচ্ছে পরশ্রী কাতরতা না হওয়া আর কি। হ্যাঁ, না হওয়া, এগুলো হচ্ছে নৈতিকতা। জেলাস, ঈর্ষান্বিত না হওয়া কারো প্রতি, কারো সুখে, হ্যাঁ, না মানে কেউ সুখে থাকলে আমাদের ভূতে খেলায় না, আমরা অনেক সময় আছে হিংসা করি। তো এই যে গুণাবলীগুলো, এগুলো হচ্ছে নৈতিকতার বহিঃপ্রকাশ। কিন্তু কয়েকটা লিখলাম আমরা, আরও আছে অনেক, শত শত আছে, বুঝো। এই আমাদের যে দৈনন্দিন আচরণেরই কিন্তু এগুলো বিষয়, বুঝতে পারছো। আমরা টিকিট কাটতে গেছি, দেখা গেল যে সবাই লাইনে দাঁড়িয়ে আছি, আরেকজন যায় কি করলো, একবারে সামনে থেকে এসে টিকিট কাটার ব্যবস্থা করতেছে। হ্যাঁ, তার মানে তার নৈতিকতাটা কেমন এখানে, ঠিক আছে। তোমার একটা ন্যায় কাজ, তোমার যুক্তিসঙ্গত একটা কাজ তোমার কাছ থেকে করে নিচ্ছে, তুমি সেটার জন্য উৎকোচ নিচ্ছ, ঘুষ নিচ্ছ, তাহলে তো নৈতিকতা সম্পন্ন না। একজন সমাজে যখন একজন ব্যক্তির ভিতরে নৈতিকতার যে গুণাবলীগুলো যখন গড়ে উঠবে, তখন তার ভিতরে যে মূল্যবোধটা, হ্যাঁ, নৈতিকতা থাকবে, তার ভিতরে যে সঠিক মূল্যবোধটা গড়ে উঠবে। তো একটা ব্যক্তি পরবর্তীতে একজন শাসক, তো একজন সঠিক নৈতিকতা বা মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তির যদি শাসক হয়, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, তার দ্বারা কোনো কি খারাপ কাজ হবে না। সে যে শাসনটা করবে, সেই শাসনটা তখন কি হবে, সুশাসন। আর এটাকেই বলা হচ্ছে গুড গভর্নেন্স। এই জন্য বলা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, এই তিনটা বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই তিনটা বিষয় কি অঙ্গাঙ্গিভাবে, ওতপ্রোতভাবে জড়িত। তার মানে সঠিক নৈতিকতা যদি থাকে তাহলে মূল্যবোধ থাকবে, আর সঠিক মূল্যবোধ যদি থাকে তাহলে একজন শাসক, তার দ্বারা অপশাসন হবে না, কুশাসন হবে না, সুশাসন হবে। এই জন্য নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের মধ্যে একটা মানে নিবিড় একটা সম্পর্ক রয়েছে, বুঝতে পারছো। ওকে, এরপর লেখো। ওকে, এরপর লিখবা যেটা, সেটা লিখো যে তোমার লেখো অ্যারিস্টটল তার লেখো প্লেটো, প্রথমে লেখো প্লেটো তার লেখো দ্য রিপাবলিক নামক গ্রন্থে, প্লেটো তার লেখো দ্য রিপাবলিক নামক গ্রন্থে লেখো নৈতিকতা সম্পর্কে আলোচনা করেছেন। নৈতিকতার গুরুত্ব তুলে ধরেছেন। পিডিএফ দিব তোমাদেরকে আমি একটা, হ্যাঁ, নৈতিকতার উপরে একটা পিডিএফ দিব, বুঝতে পারছো। হ্যাঁ, আমি যতটুকু আলোচনা করব বুঝাই দিব জিনিসগুলো, এরপরে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন টোটালটার উপরে একটা পিডিএফ দিব, ঠিক আছে। ওকে, তাহলে রিপাবলিক নামক, এরপর লেখো অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স নামক গ্রন্থে, লেখো দ্য পলিটিক্স নামক গ্রন্থে নৈতিকতার গুরুত্ব তুলে ধরেছেন, ঠিক আছে। ঝিমায় না, হ্যাঁ, নৈতিকতা কি বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, নৈতিকতার ক্লাস করে নৈতিকতা বাড়তেছে তো না?
হ্যাঁ, নৈতিকতা এগুলো আচরণ, এগুলো আলোচনা করলে বা এগুলো পড়াশোনা করলে এগুলো বাড়বে, প্র্যাকটিস করলেই বাড়ে। বুঝতে পারছো? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অর্থাৎ আমাদের ভিতরে তখন মনে হবে যে আরে না, আমি তো নৈতিকতার ক্লাস করেছি, নৈতিকতা পড়েছি, নৈতিকতা আরেকজন, আমার কাছে মনে হবে যে নৈতিকতা আরেকজনকে নৈতিকতা শিখাইছি, শিখাই যদি নিজে যদি দুর্নীতি করি, নৈতিকতার বিপরীত শব্দ হচ্ছে দুর্নীতি, নৈতিকতা বিবর্জিত যে কাজ সেটাই হচ্ছে দুর্নীতি। বুঝতে পারছো বিষয়টা? ওকে, বুঝতে পারছো? এরপর লেখো, লেখো নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র। নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র। নীতিশাস্ত্র দেখো, যে বিষয়ে, যে বিদ্যায় লেখো মানুষের, দেখো মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়, বা নীতি নৈতিকতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, মানুষের ঐচ্ছিক আচরণগুলো নিয়ে আলোচনা করা হয়, ঐচ্ছিক বা ইচ্ছামূলক, হ্যাঁ, ঐচ্ছিক বা ইচ্ছামূলক আচরণগুলো নিয়ে আলোচনা করা হয়, ইচ্ছামূলক আচরণগুলো নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইথিক্স। লেখো এথিক্স। নীতিবিদ্যার বা নীতিশাস্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইথিক্স। ইথিক্স লেখো। ইথিক্স শব্দটি গ্রিক শব্দ, কি শব্দ বলো তো? গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে। ইথোস, গ্রিক শব্দ কোথায় থেকে এসেছে বলো তো? ইথোস থেকে এসেছে। গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে, যার অর্থ ঐচ্ছিক আচরণ। যার অর্থ কি? ঐচ্ছিক, ঐচ্ছিক আচরণ, ইচ্ছামূলক আচরণ। বুঝতে পারছো? তার অর্থ হচ্ছে ঐচ্ছিক আচরণ বা ইচ্ছামূলক আচরণ। তার মানে নৈতিকতা হচ্ছে যে মানুষের ইচ্ছামূলক যে আচরণগুলো আছে, এই বিশেষে এসেছিল এটা, যে আচরণগুলো নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, সেটা হচ্ছে নৈতিকতা। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? ওকে, আমি মেসেজ মানে তোমাদের ইয়ে দেখতে পাচ্ছি না, কমেন্ট দেখতে পাচ্ছি না। গ্রিক শব্দ কি থেকে এসেছে বলতো? ইথোস থেকে এসেছে, যার অর্থ ঐচ্ছিক আচরণ বা ইচ্ছামূলক আচরণ। ঠিক আছে? ঐচ্ছিক আচরণ বা ইচ্ছামূলক আচরণ। ওকে, মুছে দিলাম। হ্যাঁ, তাহলে তাহলে লেখো নীতিবিদ্যা, লেখো পৌরনীতির প্রাক্তন অংশ। এটা কি? নীতিবিদ শাস্ত্রটা হচ্ছে পৌরনীতির, সিভিক্স, যেটা পৌরনীতির, লেখো পৌরনীতির পুরাতন, প্রাক্তন, প্রাক্তন অংশ। পৌরনীতির প্রাক্তন অংশ হচ্ছে কি? নৈতিকতা। বুঝতে পারছো? ওকে, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। ওকে, আমরা তিনটা, দরকার হলে আরো বেশি ক্লাস করব। হ্যাঁ, আরো হয়তো যদি লাগে, কারণ সবগুলো বিষয়ে একটু আলোচনা করে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? বুঝতে সুবিধা হয়, কারণ যদি বিষয়গুলো তোমার ভিতরে বুঝে যাও, টার্মগুলো যদি বুঝে যাও, পুরো ফ্যাক্টটা, হ্যাঁ, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের যে বিষয়টা, তাহলে দেখবো যে কোনোভাবে প্রশ্ন আসুক না কেন আর কনফিউশন হবে না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে একই ধরনের টার্ম দিয়ে এমন কনফিউজিং প্রশ্ন করা হয় যেটা মনে থাকে না। আর কিছু নীতিবিদ রয়েছে, যেমন ধরো জন স্টুয়ার্ট মিল, হ্যাঁ, তারপরে সক্রেটিস, অ্যারিস্টটল, যেমন কিছু উক্তি টুক্তিগুলোও আসে, যেমন সদ্গুণী জ্ঞান, হ্যাঁ, ভার্সু ইজ নলেজ, ভার্সু ইজ নলেজ, বা নলেজ ইজ ভার্সু, নলেজ ইজ পাওয়ার, এরকম আছে না, নলেজ ইজ। তো এগুলো কে বলেছেন? তারপরে বিভিন্নজন বিভিন্নভাবে এভাবে দিয়েছেন, বিভিন্ন ধরনের উক্তি, কোটেশনগুলো দিয়ে, যে কোটেশনগুলো একসাথে লিখে দিব। হ্যাঁ, কোটেশনগুলো, টোটাল যে কোটেশনগুলো একসাথে লিখে দিব, এবং পিডিএফেও থাকবে। বুঝতে পারছো? পিডিএফেও থাকবে, খুব সুন্দর করে পিডিএফটা গোছানো থাকবে, অনেক বেশি সমৃদ্ধ থাকবে। ঠিক আছে? যে কোনো ধরনের বই থেকে, যে কোনো বই থেকে এই বইটা মানে এটা সমৃদ্ধ থাকবে অনেক। বুঝতে পারছো? কিছুদিন পরে দিব, তৈরি হচ্ছে, বুঝছো? মানে বইও বের হবে, কিন্তু বই বের হওয়ার আগে তোমাদেরকে আমি দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে? বই মানে নৈতিকতার বই না, তোমার বেসিক ডক্টর যে বইটা বের হবে,
এই বেসিক ডক্টরের মধ্যে থাকবে। হ্যাঁ, নৈতিকতার পুরো বিষয়টা অনেক গবেষণা করে অনেক পড়াশোনা করে লিখতেছি আর কি, বুঝতে পারছো? ওকে, তো এতটুকুই থাকুক আজকে। হ্যাঁ, শর্ট ক্লাসই নিলাম। একবারে পরীক্ষা নিব তোমাদের। নেক্সট হচ্ছে পরীক্ষা হবে, আমি আসলে কালকে বললাম তো একটু ব্যস্ততার কারণে পরীক্ষা নিতে চাইছিলাম, বাট পরীক্ষা নিতে পারি নাই। বাট পরীক্ষা আমি তোমাদের নিব। হ্যাঁ, আজকে না, আমি আজকে লিঙ্ক দিতে পারবো না আর কি। কোশ্চেন কিছু তৈরি করছি আর কি জাতিসংঘ থেকে। কালকে তো তোমাদের ক্লাস নাই, কালকে পরীক্ষাটা দাও। হ্যাঁ, কনফার্ম নিব ইনশাল্লাহ, আর মিস হবে না। আমি জাতিসংঘের উপরে আর এগুলো যেগুলো ক্লাস মানে পরীক্ষা যেগুলো ডিউ হচ্ছে আমি নিয়ে নিব এগুলো, ঠিক আছে? ওকে, তো জাতিসংঘের উপরে তোমরা পরীক্ষা দাও। হ্যাঁ, জাতিসংঘটা পুরো খুব ভালো করে পড়বা, আমি ক্রিটিক্যাল কোয়েশ্চেন করবো কিছু, ঠিক আছে? এই জন্য খুব ভালো করে জাতিসংঘটা পড়বা আর কি। 20 নম্বরের একটা পরীক্ষা, আমি কালকে দিনের বেলায় যে কোনো সময় লিঙ্ক দিয়ে দিব। তোমাদের সুবিধা মতো পরীক্ষাটা দিয়ে দিও, ঠিক আছে? যে কোনো সময় দিতে পারবা, কারণ লিঙ্কটা ওপেন থাকবে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা একটু জাস্ট এই সংখ্যাটা একটু রিভিউ করি। আমরা এর মধ্যে আরও কিছু অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো পড়বো নৈতিকতার সাথে রিলেটেড, যেগুলো যেমন আইন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার স্বাধীনতা, সাম্য, এই যে অনেক ধরনের বিষয় রয়েছে যেগুলো তোমার যেগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আর সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে তোমার থেকে মূল্যবোধ এবং সুশাসন থেকে বেশি প্রশ্ন আসে। আর সুশাসনের প্রশ্নগুলো হচ্ছে ফ্ল্যাট প্রশ্ন, যেমন সুশাসন ধারণাটি কে দেয়? হ্যাঁ, জাতিসংঘের মতো কয়টা, ইউএনডিপির মতো কয়টা উপাদান, তারপরে হচ্ছে তোমার এডিবির মতো কয়টা, কৌটিল্য কয়টা উপাদান দিয়েছে, কৌটিল্যের মতো সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য কয়টা, ঠিক আছে? এই বিষয়গুলো। তারপরে সুশাসন সংক্রান্ত আর মূল্যবোধ। হ্যাঁ, মূল্যবোধের ক্ষেত্রে, কারণ মূল্যবোধটা তো আসলে এটা একদিনের বিষয় না, তাই না? তোমার ভালো মন্দ, ন্যায় অন্যায়, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, হ্যাঁ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, এই বিষয়গুলোর যে বোঝার যে বিষয়, মানে যে যার মাধ্যমে এগুলো আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে মূল্যবোধ, বুঝতে পারছো? আর সুশাসন, সুন্দর শাসন, যেখানে দুর্নীতি থাকবে না, জনগণের পার্টিসিপেশন থাকবে, তারপরে হচ্ছে তোমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, হ্যাঁ, তারপরে জবাবদিহিতা থাকবে। হ্যাঁ, নৈতিকতা সুশাসনের সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। স্বচ্ছতা থাকবে, আইনের শাসন থাকবে। এই ধরনের বৈশিষ্ট্য যদি কোনো শাসনে থাকে, তাহলে সেটাকে বলা হবে কি? সুশাসন, বুঝতে পারছো? বা গুড গভর্নেন্স। তারপরে তোমার পুস্তকগুলো সম্পর্কে আসে, যেমন অন লিবার্টি আসছিল গতবারে। হ্যাঁ, ইউটিলিটারিয়ানিজম, হ্যাঁ, উপযোগবাদের জনককে জন স্টুয়ার্ট মিল, তারপরে বেনথাম, এরপর হচ্ছে তোমার কি বলে, তোমার হচ্ছে বার্ট্রান্ড রাসেল, হ্যাঁ, বাংলাদেশের জিসি দেব, অনেক দার্শনিক যারা রয়েছে, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, হ্যাঁ, তারা তো নৈতিকতা বা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছেন। যেমন তোমার নৈতিকতার ক্ষেত্রে মানে যুক্তিবিদ্যা আছে না, যুক্তিবিদ্যা বা পৌরনীতির এই বিষয়গুলোই, এই বিষয়গুলো তোমার এই সাবজেক্টের অন্তর্ভুক্ত। সুতরাং ওগুলো যদি তোমরা পড়ো, দেখবা যে টেক্সট বইয়ে দেখবা যে 9-10-এর বা পৌরনীতি, উচ্চ মাধ্যমিক যে পৌরনীতি বইয়ের যে টপিকগুলো আছে, এই টপিকগুলো একটু তোমরা পড়ে ফেলো, ঠিক আছে? ওকে, তো ভালো থাকো তাহলে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাস হচ্ছে আমরা মূল্যবোধ এবং সুশাসনটার বেসিক পড়ে, পরের ক্লাসে আমরা আরও আদার্স যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে? ওকে, তো আমার ক্লাস এবং পিডিএফটা মিলিয়ে পড়লে মোটামুটি 8+ পাবা, 10ও পেয়ে যেতে পারো, 8+ পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।